নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, তা হলো গান্ধী আম্বেদকর বিতর্ক। দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কীভাবে আসতে পারে। এখানে প্রশ্নটি হলো, দলিত শ্রেণীর অধিকার নিয়ে গান্ধীজির সাথে ডক্টর বি.আর. আম্বেদকরের বিতর্ক সম্পর্কে লেখো। এই কোশ্চেনটি আরেকভাবে আসতে পারে, এখানে আমি অথবা দিয়ে মেনশন করেছি। দেখে নাও, দলিত শ্রেণীর অধিকার নিয়ে গান্ধীজির সাথে ডক্টর বি.আর. আম্বেদকরের বিতর্কটা টিকা লেখো। জাস্ট একটু চেঞ্জ করে দিতে পারে, অথবা এই কোশ্চেনটি আরেকভাবেও দিতে পারে স্ট্রাকচার। দেখে নাও, এটাও দলিত শ্রেণীর অধিকার নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গটি সম্পর্কে লেখো। ব্যাপার একই, ঠিক আছে। চলো দেখে নাও মেন অ্যান্সারটি। প্রথমে কি দিয়ে শুরু করবা? ভূমিকা। ভূমিকা পয়েন্টটি করে এর মধ্যে লিখবা, ভারতে শতাব্দীর পর শতাব্দী ধরে জাতিভেদ অস্পৃশ্যতার অভিশাপে দলিত শ্রেণী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল। ব্রিটিশ শাসনকালে এই শ্রেণী ধীরে ধীরে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে। এই সময় ডক্টর বি.আর. আম্বেদকর দলিত শ্রেণী নেতার হিসেবে আবির্ভূত হয়। তাই দলিত শ্রেণীর অন্যতম নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, এবং তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। অন্যদিকে তার বিরোধীকে ছিলেন মহাত্মা গান্ধী। অন্যদিকে মহাত্মা গান্ধী কী করে? অন্যদিকে মহাত্মা গান্ধীও জাতিভেদ প্রথার বিরোধিতা করলেও তিনি চেয়েছিলেন হিন্দু সমাজের ঐক্য অটুট থাকুক, মানে হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে থাকুক। এই ভিন্ন চিন্তাধারা থেকেই শুরু হয় গান্ধী আম্বেদকর বিতর্ক। এখন দেখে নাও বিতর্কের মূল কারণটা কী ছিল। গান্ধী আম্বেদকর বিতর্কের মূল কারণ কী নিয়ে? সেপারেট ইলেক্টরেট বা পৃথক নির্বাচনী ক্ষেত্র নিয়েছিল এই গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্কের মূল কারণ। দেখে নাও এর মধ্যে 1930 থেকে 1932 সালে লন্ডনের গোলটেবিল বৈঠকে, তথা আমরা জানি গোলটেবিল বৈঠক কয়টা হয়েছে? 3টা। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে হয়েছিল, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 এবং তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে হয়েছিল। এই 1930 থেকে 1932 সালে সংগঠিত 3টা গোলটেবিল বৈঠকে ব্রিটিশ সরকার ভারতের সংখ্যালঘু ও বঞ্চিত শ্রেণীর রাজনৈতিক অধিকার বিষয়ে আলোচনা করে। মানে ভারতে যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি, তাদের নিয়ে ব্রিটিশ সরকার আলাপ আলোচনা করতে থাকে এই সম্মেলনে তথা লন্ডনের গোলটেবিল বৈঠকে। এই বৈঠকে ডক্টর বি.আর. আম্বেদকর একটা উক্তি উচ্চারণ করেন, মানে বলেন, কি বলেন? দলিতরা হিন্দু সমাজের অংশ নয়, কারণ সমাজ তাদের অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দিয়েছে। তাই তাদের নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করার অধিকার থাকা উচিত। তিনি অত্যন্ত একটা ভালো কথাই বলেন। অর্থাৎ তিনি দাবি করেন কি, দেখে নাও, দাঁড়াও স্লাইডটা একটু নামিয়ে দেয়। অর্থাৎ তিনি মানে ডক্টর বি.আর. আম্বেদকর দাবি করেন দলিতদের জন্য পৃথক নির্বাচনী ক্ষেত্র বা সেপারেট ইলেক্টরেট গঠিত হোক, যেখানে কেবল দলিত ভোটাররাই দলিত প্রার্থীদের ভোট দেবেন। সেপারেট ইলেক্টরেট মানে হলো পৃথক নির্বাচনী ক্ষেত্র, ঠিক আছে, যাতে কনফিউশন না হয়। এই যে সেই চিত্রটা দেখে নাও, লন্ডনের গোলটেবিল বৈঠকের চিত্র। তারপরে কি ঘোষণা হয়? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। কবে? 1932 সালে। এর মধ্যে দেখে দাও, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা। এটা একটু শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষণা হয়েছিল? 1932 সালে 16 তারিখে ঘোষণা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এই সিদ্ধান্তে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রভৃতি ধর্মীয় গোষ্ঠীর পাশাপাশি দলিত শ্রেণীকেও পৃথক নির্বাচনী ক্ষেত্রে অধিকার দেওয়া হয়। তাহলে কোন নীতির দ্বারা কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি ধর্মীয় গোষ্ঠীর পাশাপাশি দলিত শ্রেণীকেও পৃথক নির্বাচনী ক্ষেত্রে অধিকার দেওয়া হয়? এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দ্বারা। কি করেছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালের 16 আগস্ট। তারপরে দেখে নাও সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল উদ্দেশ্য কী ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি সম্প্রদায়কে রাজনৈতিকভাবে আলাদা করে দেওয়া, মানে প্রত্যেকটা সম্প্রদায় আলাদা আলাদাভাবে রাজনীতি লড়বে, এবং ডিভাইড অ্যান্ড রুল নীতিকে আরও গভীর করা। গান্ধীজি এই নীতিকে তীব্রভাবে সাম্প্রদায়িক নীতি বাটোয়ারা নীতির বলে নিন্দা করেছেন, কারণ এতে হিন্দু সমাজ ভেঙে যাবে বলে তিনি আশঙ্কা করেছেন। তারপরে গান্ধীজি এটার আপত্তি শুরু করেন। পয়েন্ট করবা গান্ধীজির আপত্তি। মহাত্মা গান্ধী বলেন, মানে তিনি এর পক্ষে কী কী যুক্তি রাখেন? দলিতরা হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ, পৃথক নির্বাচনী ক্ষেত্র মানে হিন্দু সমাজে বিভাজন ঘটবে, এবং এতে ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতি বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ তার ভাষায় সেপারেট ইলেক্টরেট উড মিন দ্য ডিসইন্টিগ্রেশন অফ হিন্দুইজম। মানে কি সেটাই বলছেন, সেপারেট ইলেক্টরেট পৃথক নির্বাচনী ক্ষেত্র মানেই হলো হিন্দু সমাজের কী হয়? বিভাজন ঘটে যাবে। এই প্রতিবাদে গান্ধীজি 1932 সালে 20 সেপ্টেম্বর পুনার ইয়ারওয়াড়া জেলে অনশন শুরু করেন।
এবং যা গোটা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে। তাহলে গান্ধীজি কি এই নীতির বিরুদ্ধে কি কোন জেলে অনশন শুরু, ইয়ারওয়াল জেলে কবে 1932 সালে 20 সেপ্টেম্বর অনশন শুরু করেছিলেন। শর্ট কোশ্চেন আসতে পারে এটা। পরের পয়েন্টে কি উল্লেখ করবা, ডক্টর বি আর আম্বেদকর অবস্থান। এর ফলে ডক্টর বি আর আম্বেদকর কী পদক্ষেপ নেয়? ডক্টর আম্বেদকর মনে করতেন দলিত হিন্দু সমাজে প্রকৃত স্থান নেই, মানে দলিতরা হিন্দু সমাজ বলা হলেও কিন্তু হিন্দু সমাজে কেউ স্থান দেয় না, কারণ তারা অস্পৃশ্য বলে তাদেরকে দূরে সরিয়ে রাখে। তারা সামাজিকভাবে বঞ্চিত ও শোষিত, তাই তাদের রাজনৈতিক অধিকার না দিলে তারা চিরকাল এইভাবে পিছিয়েই থাকবে। তিনি বলেন, উই ওয়ান্ট পলিটিক্যাল পাওয়ার বিকজ পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য কি টু অল সোশ্যাল প্রোগ্রেস। আমাদের, মানে এটা বাংলাতে বলেছে, আমাদেরও কি আলাদা নির্বাচনী শক্তি চাই, কারণ নির্বাচনী শক্তি যদি বা রাজনৈতিক শক্তি যদি আমাদের থাকে তাহলে কি আমরা এই সমাজের কি এগিয়ে যেতে পারবো, মানে ঠিক আছে। তবে গান্ধীর অনশন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় মানবিকতার খাতিরে আম্বেদকর এই আপোষের পথে চলে আসে, মানে তিনি এই দাবিটাকে আর কি আর অত জোর দেননি। তারপরে তিনি কী ঘোষণা করেন? পুনা চুক্তি ঘোষণা করেন গান্ধী 1932 সালের 24শে সেপ্টেম্বর। গান্ধী ও আম্বেদকরের মধ্যে 24শে সেপ্টেম্বর 1932 তারিখে সমঝোতা হয়, যা ইতিহাসে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি নামে পরিচিত। তাহলে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে 1932 সালের 24শে সেপ্টেম্বর। এই চুক্তির মূল শর্তগুলো কী ছিল? এক, পরীক্ষাগুলো আসতে পারে। 2 নম্বরে সেপারেট ইলেক্টোরেট বাতিল করা হলো, দলিতরা সাধারণ নির্বাচনী ক্ষেত্রেই ভোট দিবে, তবে প্রাদেশিক পরিষদ ও কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য সংরক্ষণ আসন রাখা হবে। এর মধ্যে কী কী ভাগ রাখা হয়? প্রাদেশিক পরিষদে 71টি আসন রাখা হয় এবং কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য 18টি আসন রাখা হয়। 4 নম্বর কি শর্ত ছিল? দলিত প্রার্থীরা নির্বাচিত হবে সাধারণ ভোটারদের ভোটে, কিন্তু প্রাথমিকভাবে দলিত ভোটাররা প্রার্থীদের একটি ছোট তালিকা বেছে নেবে। এইভাবে গান্ধীর হিন্দু ঐক্যের ধারণা, আম্বেদকরের দলিত ধারণা দাবির মধ্যে একটি সমঝোতার পর তৈরি হয়। তারপরে কী হয়? গান্ধী আম্বেদকর মানে কি বা পুনা চুক্তির ফলাফল বা তাৎপর্য কী হয়? পুনা চুক্তির মাধ্যমে ভারতের রাজনীতিতে সংরক্ষণ নীতি শুরু হয়। তাহলে কোন চুক্তির মাধ্যমে ভারতের সংরক্ষণ নীতি বা রিজার্ভেশন পলিসি চালু হয়? এই পুনা চুক্তির মাধ্যমে। দলিতরা সংসদ ও রাজ্য পরিষদের রাজনৈতিক প্রতিরোধের সুযোগ পায়। গান্ধী তার অনশন প্রত্যাহার করেন, দেশে ফিরে আসে। তবে আম্বেদকর পরে বলেন, দ্য পুনা প্যাক্ট ওয়াজ দ্য পলিটিক্যাল ডিফিট বাট এ মোরাল ভিক্টোরি ফর দ্য ডিপ্রেসড ক্লাসেস। অর্থাৎ দলিতরা নিজেদের দাবিতে পুরোপুরি সফল না হলে তাদের অধিকার জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরি করে। গান্ধী আম্বেদকর বিতর্কের তাৎপর্য। এই বিতর্ক ভারতের সামাজিক ঐক্য বনাম সামাজিক ন্যায় বিচার, এই দুই আদর্শের সংঘাত প্রতীক। গান্ধী সমাজের ঐক্য রক্ষায় দৃঢ়, তবে আম্বেদকর চেয়েছিলেন সামাজিক সমতার বাস্তব রূপায়ণ। উভয়ের লক্ষ্য ছিল একই, জাতিভেদ মুক্ত ও সমতাভিত্তিক সমাজ গঠন। লাস্ট উপসংহার। গান্ধী আম্বেদকরের বিতর্কেও ভারতের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। তাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও দুজনের লক্ষ্যই ছিল একই, কি? অবিচার ও বৈষম্যহীন সমাজ গঠন। পুনা চুক্তির মাধ্যমে বা মধ্যে দিয়ে দলিতদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ নীতির ভিত্তি স্থাপিত হয়। সংরক্ষণ নীতি কোন চুক্তির মাধ্যমে শুরু হয়? গান্ধী আম্বেদকর চুক্তির মাধ্যমে বা পুনা চুক্তির মাধ্যমে কি ভারতের রিজার্ভেশন পলিসি বা সংরক্ষণ নীতি স্থাপিত হয়, যা আজও ভারতের সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানে কি এই রিজার্ভেশন পলিসিটা এখনও বর্তমানে ভারতের সমাজে বিদ্যমান। ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।